হাই, আমি সোমা। এসে গেছি রোভানিয়ামির গল্প নিয়ে। মনে আছে তো সেই সান্টা ক্লজ এক্সপ্রেস যেটাতে করে আমরা রোভানিয়ামি এসছিলাম? সেই রোভানিয়ামিতে নেবে এবার আমাদের প্রায় 10 থেকে 11 দিনের ট্রিপ বাই রোড। রোভানিয়ামি রেল স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা বাসে উঠলাম। 11 দিন ধরে আমরা এই বাসে করে রোভানিয়ামি থেকে ট্রমজো, কিরুনা আরও অনেক জায়গা দেখতে দেখতে আবার আমরা রোভানিয়ামিতে ফিরব। 11 দিনের ট্রিপ। বাসে করে রওনা দিলাম আমরা রানুয়াজুয়ের দিকে। হ্যাঁ, রানুয়াজু হলো হাইয়েস্ট অল্টিটিউডের একমাত্র জু। পৃথিবীর একদম উত্তর দিকের এটি একমাত্র জু যেখানে পোলার বিয়ার দেখা যায়। সে জু ভীষণ চমৎকার একটা অভিজ্ঞতা, সেটাও আপনাদের দেখাবো। কিন্তু রানুয়াজু যেতে যেতে আমরা কি দেখলাম সেটা দেখুন। রানুয়াজু যাওয়ার পথে দেখা হলো এই নদীর সাথে। হ্যাঁ, ঠিক বলছি, এটা নদী। এখন পুরো বরফ। ওখানে টেম্পারেচারটাই তো তাই। নদীকে আর তরল থাকতে দেয় কোথায়? সব নদী বরফ। এরম যেতে যেতে কত নদী দেখলাম। আবার এক নদীর দেখা পেলাম, তবে একটু জল এখানে চোখে পড়েছে, বাকি সবটাই কিন্তু বরফ। এই দেখুন, যাচ্ছি শুধুই বরফ। রানুয়াজু আসলে খুলবে 10টা নাগাদ। আমরা নেমে পড়েছি রোভানিয়ামি রেল স্টেশনে, তখন বাজে 7:30। আর রানুয়াজু যেতে লাগবে 1.5 ঘন্টা, মানে আমাদের 9টার মধ্যেই সেখানে পৌঁছে যাব। হাতে তখনও 1 ঘন্টা। তাই বাস একটু ঘুরে ঘুরে রোভানিয়ামির বিভিন্ন পথ দেখাতে দেখাতে জুতে নিয়ে গেল। সত্যি লম্বা লম্বা রাস্তা, মসৃণ রাস্তা। এত বরফ পড়ে আছে, তাতে কিন্তু রাস্তা, গাড়ি ঘোড়া যাতায়াতের কোনো রকম অসুবিধে নেই। আরেকটা জিনিস, এত রাস্তা পেরোলাম, কোথাও কোনো মানুষজন চট করে দেখলাম না। রাস্তায় যেতে যেতে সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখে আমাদের খুব টান ছিল। মনে হচ্ছিল একটু নেমে ছবি তুলি। তাই একটু বায়না করতেই বাস ওখানে দাঁড়িয়ে পড়ল। হাতে তো সময় ছিলই, তাই আমরা নেমে সবাই মিলে ফটোশ্যুট করতে লাগলাম। কি সুন্দর জায়গা দেখুন। ঠিক পিকচার পোস্টকার্ডে ক্রিসমাসের সময় যত আমরা ছোটোবেলায় পিকচার পোস্টকার্ড পেতাম, তাতে ঠিক যেন এরকম দৃশ্যই দেখতাম। সেই দৃশ্য যেন এখন আমাদের চোখের সামনে। কি যে অদ্ভুত অনুভূতি, বলে প্রকাশ করতে পারবো না। দেখুন, ছবি তুলে যেন মন ভরছিল না। কত জায়গায় দাঁড়িয়ে যে ছবি তুললাম, আর 2 চোখ ভরে শুধু দেখা। এ যেন মনকে শান্ত করে দেয়। এই অপূর্ব সুন্দর দৃশ্য মুঠোফোনের ক্যামেরায় বন্দি তো করলামই, তার সাথে সাথে মনের ক্যামেরায়ও বন্দি করলাম। এ দৃশ্য যেন ভোলার নয়। আমৃত্যু চোখের সামনে এখালি ভেসে বেড়াবে।
মন ভরে ছবি তুলে এবার আমরা বাসে উঠে রওনা দিলাম রানুয়া জুয়ের দিকে। এবার আমরা এসে পৌঁছলাম রানুয়া জুতে। বাস পার্ক করে যেই নামতে যাব, ব্যাস তুষারপাত শুরু। তবে হ্যাঁ, এবার আর আমরা তুষারপাতকে একটুও ভয় পাচ্ছি না। বেশ কয়েকদিনে বুঝে গেছি ও তো ভেজে না, শুধু ঝেড়ে নিলেই হয়। ঠিক আছে, সব পঞ্চ ছাতা বাসে রেখে আমরা দিব্যি নেমে পড়লাম রানুয়া জুতে যাব বলে। বেশ সুন্দর তুষারপাত হচ্ছে, দেখুন আমরাও দাঁড়িয়ে আছি। কি মজার ব্যাপার, ঝুরঝুর করে পড়ছে, আমরা শুধু ছেড়ে দিচ্ছি, ব্যাস জামা কাপড়ও ভিজছে না। এ কিন্তু বেশ মজা লাগলো আমাদের। এই রানুয়া জুয়ের চত্বর। এবার আমরা এসে পৌঁছলাম রানুয়া জুয়ের অফিসের সামনে। এবার এই গেটের ভেতর দিয়েই প্রবেশ পথ। আমরা চললাম রানুয়া জুয়ের ভেতরে। আমাদের ট্যুর ম্যানেজার টিকিট কেটে রেখেছিল। টিকিট মানে কি জানেন তো, হাতে একটা করে ব্যান্ড পরিয়ে দিল, সেই ব্যান্ড দেখিয়েই আমাদের ঢোকা। আমরা 30 জন যাত্রী একে একে ঢুকে পড়লাম রানুয়া জুতে। এটা আসলে রানুয়া রিসর্টও, জানেন। ওখানকার মানে বিদেশিদের খুব চল আছে বাচ্চাদের নিয়ে এই রিসর্টে এসে থাকা, এবং 2 দিন 3 দিন ধরে ওরা এই জুটাকে এনজয় করে। এই যে আমাদের হাতে ট্যাগ পরিয়ে দিচ্ছে, আর ওরা 2-3 দিন ধরে থেকে জু তো বেশ বড়, বাচ্চাদের নিয়ে থেকে এনজয় করে উইকেন্ড কাটিয়ে যায়। আর আমরা যারা বিদেশ থেকে যাই ভিজিটার, তারা একদিন জু পরিক্রমা করে বেরিয়ে আসে। এই জুয়ে ঢুকে অনেক কিছু দেখলাম, তার মধ্যে একটা মজার আশ্চর্য জিনিস দেখলাম, সেটা হচ্ছে বুনো ইঁদুর। এই দেখুন, এটা হচ্ছে বুনো ইঁদুর। রানুয়া জু, এই বিখ্যাত জুয়ের টিকিটের দাম কত জানবেন না? হ্যাঁ, মনে হয় 250 ইউরো মতো। আসলে গ্রুপ টিকিট তো আলাদা করে বলা যায় না, প্লাস গ্রুপ ডিসকাউন্টও কিছু থাকে। মনে হয় ইন্ডিভিজুয়াল টিকিট ওই 250 ইউরো, মানে ভারতীয় মুদ্রায় এই 2500 টাকা মতো টিকিটের দাম। যাকে ঢুকেই আমাদের প্রথম যেটা প্যাঁচা দর্শন হলো। লক্ষ্মী প্যাঁচা বলে কথা, সাদা ধপধপে প্যাঁচা। এই দেখুন, অনেক ধরনের প্যাঁচা দেখলাম। এটা বোধহয় ঈগল আউল। এই প্যাঁচাটাকে ঘষ হক বলে। আরও অনেক রকমের প্যাঁচা দেখলাম। একটা উড়াল আউল দেখলাম, একটা স্নোই আউল, একটা টনি আউল, একটা শর্ট ইয়ার্ড আউল।
জন্তু জানোয়ার দেখব কি, গাছের সৌন্দর্য দেখেই বাঁচি না। সেই কনিফার্সগুলোর ওপরে যে বরফগুলো পড়েছে, মনে হচ্ছে পেঁজা তুলো আটকে দিয়েছে। ঠিক ছোটোবেলায় যখন ক্রিসমাস ট্রিয়ের গায়ে আমরা তুলো লাগাতাম, ঠিক যেরকম দেখাতো, এগুলো ঠিক সেরকম দেখাচ্ছে। কি সুন্দর যে দেখাচ্ছে। জুয়ের মধ্যে ক্যাফে দেখবেন? হ্যাঁ, ঠিক বলছি। এই দেখুন, এটা একটা ক্যাফেটেরিয়া। গরমের সময় হয়তো ক্যাফেটা চলে, কিন্তু এখন বরফ পড়ে এই অবস্থা। বেঞ্চ পাতা সামনে, ওখানে কফি শপ মানে ক্যাফেটেরিয়া ছিল, সেটা এখন এই অবস্থা। আর গাছেদের তো দেখছেনই, গাছ না বরফ, তার মধ্যে ঠিক যেমন আমরা পিকচার পোস্টকার্ডে দেখি সমস্ত কনিফার্সগুলোতে তুলোর মতো বরফ জমে আছে, ঠিক মনে হচ্ছে যেন তুলো লাগিয়ে দিয়েছে। কি যে সুন্দর দেখতে লাগছে। জুয়ে ঘুরতে ঘুরতে গাছ দেখবো না বরফ দেখবো না প্রাণী দেখবো, কি দেখবো ভেবে পাচ্ছি না। কি সুন্দর সুন্দর সব সিনারি, খালি মনে হচ্ছে যেন কত কি পিকচার পোস্টকার্ডে দেখতাম ছোটোবেলায়। সান্টা ক্লজের বাড়ি বানাতে গিয়ে এরকমভাবেই আমরা তুলো, তার পাশে একটা করে ক্রিসমাস ট্রি লাগিয়ে, তুলো লাগিয়ে, তা গাছে যেন বরফ পড়েছে সেই সব সাজাতাম। এই করতে করতে আমরা এসে হাজির হলাম পোলার বিয়ারের খাঁচার সামনে। খাঁচা বলবো না, ওপেন, ওখানে সমস্ত জন্তু জানোয়ারই বিরাট এরিয়া করে ওপেন রাখা, সেই রকম একটা জায়গায়। এই হলো পোলার বিয়ার থাকে এই জায়গাটায়। অনেকক্ষণ ধরে আমরা পোলার বিয়ারের সামনে দাঁড়িয়ে রইলাম আর ওর কার্যকলাপ দেখলাম। উঠে আর না, খুব কুড়ে বসে বসে বরফ খাচ্ছে তো খাচ্ছেই। এই এবার উঠেছে, এবার উঠে আবার কোথায় চলে যাচ্ছে দেখুন। এই রে, ছবির বাইরে চলে যাবে বোধহয়। ঠিক তাই, হ্যাঁ, ভেতরে ঢুকে যাচ্ছে। আচ্ছা, ওপাশে গিয়ে আবার তুলি। এই দেখুন, এপাশে চলে এসছি। এখান থেকে আবার ওকে ভালো করে দেখা যাচ্ছে। বিরাট এরিয়া কভার করে ওদের রাখা। ওদিক থেকে এদিকে আসতে প্রায় মিনিট 2 লেগে যায়, এত বড় এরিয়া। শুধু পোলার বিয়ার আছে বোধহয় 2-4টে, তার মধ্যে একটারই দেখা পেলাম। পোলার বিয়ারের পাশেই রাখা আছে গ্রে উলফ, ওদের জায়গা। বেশ দল বেঁধে 4টে না 6টা উলফ ছিল, খুব হাঁটা চলা করছিল। তার ভিডিও আছে, দেখতে পাবেন। এখন এই ছোট্ট ছোট্ট বোঝা যাচ্ছে না। আর তার এই দেখুন,
কীরকম বরফ পড়েছে, চশমাটা জাস্ট দড়িতে নিচে ঝুলছিল, এত বরফ পড়েছে। এই হচ্ছে পোলার বিয়ারের থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। পাশে ওখানে গ্রে উলফ, তার পাশে মিংস, ইউরোপিয়ান মিংস। এবার ওদের ছোটাছুটিগুলো সব তুলেছি, দেখুন। ব্রাউন বিয়ারও আছে, তবে আমরা ব্রাউন বিয়ার দেখতে পাইনি, এই ছবিতেই যা পেলাম, ছবি তুলে নিলাম। আর ব্রাউন বিয়ার বোধহয় খাঁচার ভেতরে ঢুকে বসেছিল। সেদিন খুব তুষারপাত হচ্ছিল, সারাটা চিড়িয়াখানা আমরা ঘুরেছি, শুধুই বরফ পড়ছে। কিন্তু ওই যে বললাম, আমাদের আর কিছু মনে হয়নি, খালি একটু করে ঝেড়ে নিয়েছি। খুব ঠান্ডা হয়েছে। এই যে ইউরোপিয়ান মিংস, দেখুন এর কার্যকলাপ। এই দেখুন ভোঁদরের কার্যকলাপ, কি মজার। অনেকক্ষণ ধরে আমরা এর খাঁচার সামনে দাঁড়িয়েই সমস্ত, এই দেখুন কি না কাণ্ড করছে। দেখুন বরফ খুঁড়ে ও মাটির তলায় ঢুকে যাবে। এই হলো ইয়াক। এটা হলো উলফ, দল দল উলফ ছিল। এটা ইউরেশিয়ান মিংস। এটা স্নোই উলফ। আবার পোলার বিয়ার, ঘুরতে ঘুরতে আবার আরেকটা পোলার বিয়ারের খাঁচার সামনে, আবার উলফ। কেমন মজা দেখুন, কি সুন্দর বরফ পড়ছে, আর আমরা এটা ভীষণভাবে এনজয় করছি। একটুও কিছু মনে হচ্ছে না, অথচ তার কদিন আগেই বরফ পড়াটাকে কি ভয় পাচ্ছিলাম। সেই পঞ্চগুলো, বিচ্ছিরি পঞ্চগুলো পরে একদম গিজারের সামনে কি বাজে বাজে ছবি উঠল। কিন্তু এখন দেখুন একেবারে সদর্পে ঘুরে বেড়াচ্ছি, বরফ পড়ছে, কিচ্ছু যায় আসে না আমাদের। একেই বলে অভ্যেস। মানুষ তো আসলে অভ্যেসেরই দাস বলুন, সব শিখে যায়। এত কিছু দেখার পর আবার লেংটি ইঁদুরও দেখলাম খাঁচার মধ্যে রয়েছে। এই দেখুন কেমন ঘুরে বেড়াচ্ছে। আবার এসে পড়লাম ঠিক প্যাঁচার খাঁচার সামনে। কয়েকটা খাঁচা পেরিয়ে আবার লম্বা হাঁটা, কি সুন্দর। ভেতরটা মনে হচ্ছে স্বপ্নের চিড়িয়াখানা। এরকমও যে চিড়িয়াখানা পৃথিবীতে আছে কোনো দিন কল্পনায় ছিল না। বিশ্বাস করুন,
কোনো দিন ভাবিনি যে এরকমও চিড়িয়াখানা আছে। যাওয়ার আগে অনেক ভিডিও দেখেছি, কিন্তু বিশ্বাস করতে পারছিলাম না, সেগুলো চাক্ষুষ গিয়ে দেখব। দেখুন, হেঁটে চলেছি বরফের ওপর দিয়ে, এতখানি পুরো বরফ, দুপাশে গাছ ভর্তি বরফে জুবু জুবু হয়ে ভিজে আছে, আর চারিপাশে দিব্যি পশু পাখি সব ঘুরে বেড়াচ্ছে। তারাও কিন্তু ওই ঠান্ডা ওই বরফে অভ্যস্ত। হ্যাঁ, সেদিনের টেম্পারেচার ছিল -12 মতো। এই দেখুন, এই ঠান্ডায় -12 ডিগ্রি সেন্টিগ্রেডে দিব্যি ঘুরে বেরিয়ে আমরা আমাদের রানুয়া জু দেখে এবার নেক্সট আমরা চলেছি সান্টা ক্লজ ভিলেজের দিকে। আজ তাহলে এই অবধি, এবার তাহলে বিদায় নিই। আবার আসবো পরের পর্বে অন্য গল্প নিয়ে।